Good evening again. Okay, today, inshallah, we'll try to finish off chapter 33. Again, a bit tricky chapter, and we're recording now. Okay, can you see the book I'm sharing? Everyone, Yes, sir. is there anyone who can't see the book? No, sir. ভালো, তাহলে সরকারি ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট স্লো করে রাখছিল, তাই না? ইটস প্রুভেন। আমরা এই প্রুফ দেখতে পাচ্ছি আজকে সবাই। স্যার এটা বলেছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি স্যার একটু আগে বললো যে আসলে ওরাই বন্ধ করছিল। হ্যাঁ, ওর এটা তো আমরা জানি অবভিয়াস। এখন ইন্টারেস্টিংলি পেপারে দিল আমাদের ফর্মার এই ইয়া মিনিস্টার কি পলক, হ্যাঁ, যে ইন্টারনেট তথ্য প্রযুক্তি এগুলা মিথ্যা কথা বলতেছিল। সে এয়ারপোর্ট দিয়ে বিদেশে পালায় যেতে ধরছিল। হ্যাঁ, তাকে এয়ারপোর্টে অ্যারেস্ট করে রেখে দিচ্ছে। এখন হি শুড বি গিভেন টু স্টুডেন্টস, কি বলো? হুম, নুসরাত, কি মনে হয় তোমার? পলকের, হ্যাঁ, হি শুড বি গিভেন ব্যাক টু স্টুডেন্টস, এইরকম কথা এবং এইভাবে ইন্টারনেট বন্ধ করে রাখা আমাদের কত সমস্যা হলো আর কত মিথ্যা কথা। নাও, ওকে, লেটস গেট ব্যাক। হ্যাঁ, আমাদের এই শোনো, 6 জনই আসছো। তোমরা নোট খাতা কিনে ফেলো, হ্যাঁ। হলো A2 জন্য আরেকটা নতুন নোট খাতা বানাও। ইজ দ্যাট ওকে? এএস এর তো নোট জি খাতা স্যার। আছেই। হ্যাঁ, কারণ এএস এর সঙ্গে A2 আরো অনেক লিখতে হবে, দুইটা একসঙ্গে করলে কিরকম পড়তেও ভালো লাগবে না, অনেক বড় বড় লাগবে। হ্যাঁ, একটু কনফিডেন্স হোক। একটা 300 পেজের একটা নোট খাতা, মানে লাইন টানা সিঙ্গেল লাইন কপি কিনতে কতই টাকা লাগে? এটা থাকবে টোটালি A2 জন্য। এএস এ যদি এক্সট্রা পেজ বাকি থাকে, ওগুলাতে তোমরা রাফ ওয়ার্ক, এই যে ক্লাসে কোনো কাজকর্ম করাই, এগুলো করাই, পরীক্ষা নেই, ওগুলা ওই সব কাজ করবা, অসুবিধা নেই। A2 জন্য কমপ্লিট ফ্রেশ ওয়ান একটা নোট খাতা তৈরি করে ফেলো। হ্যাঁ, আমরা এই মাস থেকে ইনশাল্লাহ, এই অগস্ট মাস থেকে ইকোনমিক্সেরও নোট খাতা তৈরি করা শুরু করবো, বিজনেসেরও নোট খাতা তৈরি করা শুরু করবো। ওকে, বিজনেসের আলাদা, হ্যাঁ, আর ইকোনমিক্সের 300 পেজের আলাদা। আমি আজকে রাতেই মনে হয় বসবো নোট, তোমাদের নোট টোট নিয়ে। ঠিক আছে, এই কয়দিন ওরকম মুডও ছিল না, দো উই গট ফ্রি টাইম। স্কুল হয়তো নেক্সট উইক থেকেই খুলে যাবে আমাদের। হ্যাঁ, কিন্তু কেন জানি নোট টোট আমি প্রত্যেক দিনই চিন্তা করতাম, বসে আছি সকালবেলা নোট করবো, কিন্তু খালি এইসব কি হচ্ছে না হচ্ছে এইসবেই আমি কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না। আজকে থেকে বসবো ইনশাল্লাহ। আর এগুলো তো কোনো ব্যাপার না, আমার তো নোট রেডি করা আছে, শুধু অ্যাসেম্বল করে একটা বানায় তোমাদেরকে দেওয়া, এটাই। তো তোমরা নোট খাতা কিনে ফেলো। নোট খাতা, হাইলাইটার, মার্কার, তোমাদের এখন নোট খাতা করার এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, বাই ডিসেম্বর জানুয়ারি আমরা সিলেবাস শেষ করার সাথে সাথে নোট খাতার কাজও শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো, তোমরা যখন সবাই বই দেখতে পাচ্ছ, লাস্ট ক্লাস আমরা এক্সটার্নাল কস্ট, এক্সটার্নাল বেনিফিট, এইসব আহ, জিনিস করলাম। এগুলো ও লেভেলে ইকোনমিক্সে ছিল। হ্যাঁ, যারা ছিল না, রাইফ শায়রার মতো অনেকের ও লেভেলে ইকোনমিক্স ছিল না, তারাও ইভ গট ইট। শায়রা, কি বলো? শায়রা, রাইফ, আমি পড়ানোর পর বইয়ের ওই অংশটুকু একটু পড়ছো? রাইফ, শায়রা? স্যার আমি হলো প্রিভিয়াস চ্যাপ্টার গুলো আবার রিভাইজ করতেছিলাম, এই চ্যাপ্টারটা পড়া হয় না আমার। হ্যাঁ, শোনো, এটা গুড, আই অ্যাপ্রিসিয়েট, কিন্তু আমার লেকচার ফ্রেশ থাকতে থাকতে একবার পড়ে নিবা এই চ্যাপ্টারটা। কত লাগবে? 5-10 মিনিটস লাগবে, ওইটাই এনাফ, অনেক কিছু। কিন্তু আমার লেকচার ব্রেন থেকে ফেড হয়ে গেলে 1 সপ্তাহ পর পড়লে আবার তুমি বুঝবা না। হ্যাঁ, এই যে আমি যখন শেষ করব আজকে ক্লাসে, আধা ঘন্টা 1 ঘন্টা ব্রেক নিয়ে তারপর একবার একটু বইটা খুলে দেখি স্যার কি বোঝা পড়ালো, একটু দেখে নিই। হ্যাঁ, ওইটা অনেক কাজে দিবে। ঠিক আছে? হ্যাঁ, পরে আবার এই রেকর্ডিং খোলাও, কয়েকদিন তো রেকর্ড হচ্ছে ঠিক, আমি রেকর্ডিং গুলো পাঠাই নাই। হ্যাঁ, এখন মনে রেকর্ডিং আজকে চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে আপলোড করতে। হ্যাঁ, এখন তো হোয়াটসঅ্যাপে মনে হয়, এখন হোয়াটসঅ্যাপে সব ডাউনলোড করা যাচ্ছে। কেউ জানো কিছু? স্যার ক্লাসরুমে পাঠাবেন? ও,
আসলে তোমাদের ওই আগের ক্লাসরুমটাই তো আছে, ওটা এস ইকোনমিক্স এর আবার ক্লাসরুম, ওদেরকে দিতে হবে। আচ্ছা, আই ডু সামথিং। হ্যাঁ, প্রয়োজনে শুধু এইসব পাঠানোর জন্য একটা A2 ক্লাসরুম বানাবো ইনশাল্লাহ। দেখি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হলো পজিটিভ। আচ্ছা, এখন আমরা প্রথম পড়ব এই জিনিসটা, নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি, নেগেটিভ অ্যান্ড পজিটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি অ্যান্ড কনজাম্পশন। ঠিক আছে। প্রথম, আজকে ক্লাসের শুরুতে কে জয়েন করছে? ফারিহা আর তাহসান। ঠিক আছে। ওকে। তো তারা ওখান থেকে ওই অর্ডারে পড়া শুরু করো। তাহসান, না ফারিহা প্রথম জয়েন করছে। ফারিহা, নেগেটিভ অ্যান্ড পজিটিভ এক্সট্রা প্রোডাকশন এক্সটার্নালিটি অ্যান্ড কনজাম্পশন, এখান থেকে পড়ো। ইট ইজ অলসো পসিবল টু রিকগনাইজ। It is also possible to recognize when the externalities are the result of production or consumption decisions. Four examples are given below. Sorry, negative production হ্যাঁ, নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নাল পড়ো। Negative production externalities are spillover effects that occur as a result of production. A common case is that of most forms of environmental pollution. Suppose a firm illegally disposes of toxic waste which emits toxic fumes into the atmosphere. A production externality occurs because there are additional costs imposed on the community. Those living near the factory may suffer from ill health and respiratory problems, and there is the wider issue of how the toxic emissions are contributing to global warming due to the negative consequences of the firm's action. There is no cost to the polluting firm. আচ্ছা, এটা ওই লাস্ট ক্লাসে বুঝিয়ে দিলাম, তোমাদের সবার মনে আছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, বাংলাদেশে এরকম করছে। হ্যাঁ, নদী বা ড্রেনে ফেলায় দিল পানির সঙ্গে মিশে। হ্যাঁ, এটা তো সব জায়গায় তো মোটর টটর থাকে না, স্টিল পিপল টিউবওয়েল বা আমাদের মোটরের ওয়াটারের সঙ্গে ওই পানি উঠে গেল, সেটা ড্রিঙ্ক করলে তো খুব সমস্যা, হেলথ হ্যাজার্ড, এসব কেমিক্যাল। ঠিক আছে, এইসব কেমিক্যাল তো আমাদের বডি ডিসপোজও করতে পারে না। হ্যাঁ, এখানে বিদেশে, এই বাংলাদেশে তো কোনো ইয়া নাই, বিদেশে আলাদা ইন্ডাস্ট্রিয়াল পার্ক থাকে। আমি ইংল্যান্ডে দেখছি বিজনেস পার্ক থাকে, তুমি রেসিডেন্সিয়াল এলাকার আশেপাশে কোনো ফ্যাক্টরি বা এসব তো করতে পারবে না। ফ্যাক্টরি থাকবে, ইংল্যান্ডের যে নিয়ম ওটা বিজনেস পার্ক বলে। হ্যাঁ, সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশন দূরে একটা জায়গা সিলেক্ট করে দেয়, বিশাল এলাকা বাউন্ডারি দেওয়া, ওটাকে এরকম নাম থাকে বিজনেস পার্ক। ওখানে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি থাকবে, ওখানে সিটি কর্পোরেশন বাস রুট করে দেয়, রাস্তা থাকে, রাস্তার পাশে থাকে যে বাস কার, যারা কার ইউজ করবে, মোটরসাইকেল ইউজ করবে, বা আমি সাইকেল চালায়ও যেতাম, ওইখানে বিজনেস পার্ক থাকে। হ্যাঁ, ওইখানে ইন্ডাস্ট্রি গুলো থাকবে দূরে, ওইখানে সব ফ্যাসিলিটি থাকবে আমাদের ইপিজেড এর মতো। হ্যাঁ, ওয়েস্ট ডিসপোজেবল এরকম এইভাবে করবে। হ্যাঁ, বাংলাদেশে তো এসব নিয়ম নীতি নাই, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি ঢাকা সিটিকে ধ্বংস করে দিবে। হ্যাঁ, নোবডি কেয়ারস অ্যাবাউট এক্সটার্নাল কজ পলিউটিং, এটাই হচ্ছে সিভিলাইজড। ওরা এখন তোমরা যেগুলো পড়তেছো, ইংল্যান্ড 100 বছর আগে সেগুলা, মনে করো তাদের ইকোনমিস্টরা অ্যাডভাইজাররা এগুলো ঠিক করছে, এবং গভর্নমেন্ট হ্যাড লিসেন টু দিম। এটা। হ্যাঁ। ওকে, তাহলে এটা বুঝলা। এখন আমরা এক্সটার্নাল কস্ট নিয়ে এক্সটেন্সিভ পড়ব একটু। এগেইন এক্সকিউজ মি ফর মিনিট। তাসান, অ্যানাদার টপিক্যাল না টিপিক্যাল এক্সাম্পল। Another typical example is the growing problem of plastic waste. All economies rely on plastic for many reasons. One issue that arises is how to dispose of plastic once it has been used, since there are limits to which plastics can be recycled. Much of the waste plastic finds its way into rivers and the oceans, causing disasters to marine cultures. In some waste plastic finds its way into the food chain with potentially serious problems with fish and seafood are
consumed. কয়েকদিন পরেই আমি পেপারে পড়লাম মাছের চেয়ে নাকি প্লাস্টিক বেশি হয়ে যাবে ওশেনে। যাই হোক, ইট ইজ এক্সাগারেটিং, মানে অনেক বাড়ায় বলা, তারপরও ইট ইজ হিউজ। হ্যাঁ, এইবার নেগেটিভ এক্সটার্নালিটি। এবার ইয়া চলে আসতেছে। নাও, আমি যেভাবে পড়াবো আমি আরেকটা বই খুলবো তোমাদের জন্য। নুসরাত, নুসরাত, জি স্যার। ফার্স্ট এখানে তো বই। আরেকবার আমি যখন উইন্ডো সুইচ করতেছি তখন গ্রাফটা দেখতে পাচ্ছ নাকি শুধু গ্রাফই দেখতে পাচ্ছ? স্যার এখানে দুইটা গ্রাফ দেখা যাচ্ছে। এখন দেখো তো, গ্রাফ দেখতে পাও না বই দেখতে পাও? স্যার এখন বই দেখা যায়। এখন বই দেখা যায় না? গুড। হ্যাঁ, এটা বোঝার জন্য তাড়াতাড়ি করলাম। হ্যাঁ, আচ্ছা, উপরের অংশটুকু আগে পড়ো, নেগেটিভ এক্সটার্নালিটিস পড়ো। স্যার আমাকে বললেন? হ্যাঁ, নুসরাত পড়ো, নেগেটিভ এক্সটার্নালিটিস। সার্ভিস পর্যন্ত পড়ে থেমে যাবে। Negative externalities of production therefore occur when third parties are harmed by the production of a good or service. ওকে, এইটো। হ্যাঁ, এখানে গ্রাফের এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ, এবার দেখো, আগে গ্রাফটা দেখো, না দেখলে কিভাবে এক্সপ্লেনেশন বুঝবা। সহজ করে দিই। ফিগার 33.5 দেখতে পাচ্ছ এভরিওয়ান? নেগেটিভ প্রোডাকশন জি এক্সটার্নালিটি। স্যার। আসো, জটিল গ্রাফ, খুবই ইম্পর্টেন্ট গ্রাফ, এগুলো তোমাদেরকে লিখতে হবে এটু ইয়াতে। হ্যাঁ, আমি এটুর জন্য আমার গ্রাফের একটা নোট করা আছে, সেটা দিব পরে ইনশাল্লাহ। এখন বই থেকেই গ্রাফগুলো পড়ে, আসলে এই বইয়ের গ্রাফগুলো এক্সপ্লেনেশনগুলো আমি এক জায়গায় করছি তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, এখন চ্যাপ্টারের সঙ্গে পড়ে আগে গ্রাফটা বুঝাই নি। সব এক্সিস সব কিছু হলো, বোঝো ঠিকঠাক মতো। এক্স এক্সিসে কোয়ান্টিটি। হ্যাঁ, ধরা যাক এই গ্রাফটা হচ্ছে একটা ব্রিক ফিল্ড, ইটের ভাটা। কালকে যেটা বললাম যে ইটের ভাটা এরা হিউজ নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি ক্রিয়েট করে। ইট বানায়, হ্যাঁ, ইট বানায়, সেই হলো ইট সেল করে ঢাকায়। হ্যাঁ, আর ওই যে চিমনিগুলা দিয়ে গ্যাস ছাড়ে, হ্যাঁ, সেগুলোর জন্য হিউজ। আগে তো কালো কালো ধোঁয়া বের হতো, ওগুলার বাতাসের সঙ্গে মিশে, হ্যাঁ হ্যাঁ, আমাদের মতো অ্যাজমা পেশেন্টদের খবর করে ছেড়ে দিল। হ্যাঁ, and they don't care, simply they don't care. Brickfield, private firm won't care for the society. They are all concerned of their private cost and private benefit. It is very nature, human nature. Brickfield এর নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি কার্ভ ধরো, আস্তে আস্তে করে কার্ভগুলো বুঝিয়ে দেই। এক, এক্স এক্সিসে, হরাইজন্টাল এক্সিসে কোয়ান্টিটি অফ ব্রিক, ইট, ঠিক আছে, ব্রিক। এখন একটা কাজ করবা তো, শোনো, একটা জিনিস শেখায় দিই। এবার এখন থেকে প্রত্যেকটা ইকোনমিক্স ক্লাসে তোমরা বই নিয়ে বসবা, তোমাদের টেক্সট বইটা নিয়ে বসবা। হ্যাঁ, এবং যে পেজটা পড়াচ্ছি সেই পেজও বই খুলে ওই পেজটা রাখবা। আমি তো এখানে স্ক্রিন শেয়ার করতেছি, তোমরা তো এখানে দেখতেই পাবা। কোনো গ্রাফে কোনো কিছু বললাম বা কোনো একটা জিনিস বললাম, হ্যাঁ, গ্রাফে বা কিছু, হ্যাঁ, ওটা পেন দিয়ে, জেল পেন, তোমাদের ওই যদি গ্লসি পেপার হয় জেল পেনে লিখবে, এমনি পেজ হলে এমনি পেজে বইয়ে লিখে রাখবা এই এক্সাম্পল।
এগুলো তো আমার বইয়েও লেখা নাই, আমি পড়ানোর সময় করি, কিন্তু ওই এক্সাম্পল গুলো যদি লিখে রাখো, আমি মাঝে মাঝে গ্রাফ এঁকে দেখাই, ওরকম যদি তোমরা পেন্সিল দিয়ে, হাতের কাছে পেন্সিল, হাইলাইটার আর একটা কলম লাগবা যেটাতে বই দিয়ে দাগানো যায়, লিখে রাখলে পরে বইটা পড়ার সময় তোমরা এগুলো বুঝতে পারবা। হ্যাঁ, তখন ইজি হয়ে যাবে। এই যে সুলতান স্যার ইয়া করছে, হ্যাঁ, শুধু বইয়ের মতো করে বোঝা অনেক সময় কঠিন। আমরাও বুঝতে পারি, কিন্তু তোমাদেরকে যে ইজি করে আমি বুঝাই। ঠিক আছে, এখন থেকে এই অভ্যাসটা করবা। ইকোনমিক্স ক্লাস করতে আসলে বইটাও পাশে রাখবা এখানে। যারা ইন পার্সন ক্লাস করবা বই সঙ্গে নিয়ে আসবা। হ্যাঁ, এএস এর পার্টটা কেটে ফেলতে পারো, এএস এর পার্ট কেটে শুধু এ টুর পার্টটা নিবা, তাহলে এটা একটু ওজনটা লাইটার হবে। হ্যাঁ, তারপর এখানে দাগ টাগ দিয়ে দিলাম। তো আমরা বলতেছি এটা একটা ব্রিক ফিল্ড। হুম, ওয়াই এক্স এক্সিসে, হরাইজন্টাল এক্সিসে। আর ভার্টিক্যাল এক্সিসে আমরা মাপছি কস্টস এন্ড বেনিফিটস। হ্যাঁ, সেখানে প্রাইভেট কস্ট, এক্সটার্নাল কস্ট, সব ধরনের কস্ট আছে। বেনিফিট, বেনিফিট মানে কি, ইউটিলিটিও বলা যায়। হ্যাঁ, বেনিফিটকে ফার্মের ইয়াতে ইউটিলিটিও বলা যায়। কনজিউমার টার্ম থেকে আমরা ইউটিলিটি বলি, ইয়া করি, বেনিফিট অলমোস্ট সিনোনিমাস। ঠিক আছে, আচ্ছা, এই গ্রাফটা তোমাদের বুঝতে হবে। এক, হ্যাঁ, এটা একটা ধরো কম্পিটিটিভ মার্কেটে, হ্যাঁ, অনেক ব্রিক ফিল্ড আছে, আসলেই কম্পিটিটিভ, ওরা তো আর মনোপলি না। হ্যাঁ, এইখানে, ঠিক আছে, আমি বলতেছি, তারপরও তোমাদের কতটুকু ইয়া একটু থিঙ্কিং অ্যাবিলিটি গ্রো করার জন্য, হ্যাঁ, আমি আই এম আস্কিং ইউ কোশ্চেন। হুম, নুসরাত, 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 কই আছো নুসরাত, নাকি ও বের হয়ে গেল? স্যার, শি লেফট। হ্যাঁ, সে ও আবার ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, ফারিহা, ফারিহা, জি স্যার। এখানে ইট বা ব্রিকের ডিমান্ড কার্ভে দেখো ডি ইকুয়াল টু এমপিবি, মানে মার্জিনাল প্রাইভেট বেনিফিট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল বেনিফিট। হ্যাঁ, জি তো স্যার। আচ্ছা, ফরগেট অ্যাবাউট এমএসবি। ফার্স্টে এই ইকুয়েশনটা কেন হতে পারে তোমার কি মনে হয় বলো তো? ডি ইকুয়াল টু এমপিবি মানে কি, আর কেন এরকম, কেন এরকম লিখছে? ক্যান ইউ হ্যাভ সাম আইডিয়া? না স্যার, বুঝতে পারছি না কেন। স্পেশালি কারণ স্যার যে এসপি যেটা লিখে সোশ্যাল বেনিফিট, ওটা তো শুধু এমপিবি সাথে হওয়ার কথা না, ওটার সাথে তো এমইবিও হওয়ার কথা না। মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট, হ্যাঁ, ওটা ওইটা। দিয়েই তো সোশ্যাল হয়, তাহলে হ্যাঁ, কেন হবে না স্যার? ভেরি গুড যে তুমি পয়েন্টটা আইডেন্টিফাই করছো। হ্যাঁ, মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট, হ্যাঁ, কেন এরকম একটু দেখতেছি। হ্যাঁ, যাতে তোমাদের হল মাথায় একটা কোশ্চেন মার্ক আসুক, তারপর আমি এটা আমার জন্য বোঝানো সহজ হয়। নুসরাত কি আসলো? বলো তো, কই গেল এটা? কারেন্ট চলে গেছে নাকি? হ্যাঁ, আমাদের ক্যারেট কলেজের গ্রুপে ঝড় উঠে গেছে সেরকম। সরি। হ্যাঁ, কই গেল নুসরাত? আহ, আচ্ছা ঠিক আছে, আমি তো ক্লাস রেকর্ড করতেছি, ও পরে শুনতে পাবে। আচ্ছা, ওকে, anyone else can give some idea why D equal to MPP, marginal private benefit? No one. Good. শায়রা, এই শায়রা, জি স্যার। আচ্ছা, তুমি এ টুর সবগুলো কোচিং ক্লাস করছো তো আমার সঙ্গে মোটামুটি? জি স্যার, এখনো একটাও মিস হয়নি। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তোমার কোনো আইডিয়া আসে why D equal to MPB, demand equal to marginal private benefit?
সেগুলো বুঝতে হবে। হ্যাঁ, আমি জানি, আমি শুধু ইয়ে করে ট্রাই, ভুল হলে হোক, ট্রাই সামথিং, আমি তো বুঝাই দিব ইনশাআল্লাহ। দাঁড়াও একটু, ওয়েট এ মিনিট। হ্যাঁ, ক্যারি অন সাইরা, বলো কেস। গ্রাফ রিড করতে শেখো। স্যার আমার আরেকটা কোয়েশ্চেন ছিল গ্রাফ দেখে। হ্যাঁ বলো। ডিমান্ড কার্ভ তো নরমালি ডাউনওয়ার্ড স্লোপিং হয়, তো হ্যাঁ, এই যে প্রাইস যখন কমিয়ে দিয়েছে তখন তো অবভিয়াসলি সেলও বেশি হয়েছে, কিন্তু তাহলে তো স্যার ওদের প্রাইভেট বেনিফিট বেশি হওয়ার কথা না? প্রাইভেট বেনিফিট, হ্যাঁ হলো। মার্জিনাল প্রাইভেট বেনিফিট মানে বুঝানো কষ্ট, কোয়েশ্চেনটা আসতো স্যার যে এটা কি তাহলে আরো কম হয়ে আসার কথা না, মার্জিনাল যেহেতু। হ্যাঁ, ভেরি গুড। এই তো আমি এটাই চাচ্ছি। হ্যাঁ, আমি কেন আগে বই না পড়ে গ্রাফ বের করে রাখছি এবং তোমাদেরকে আজ কোশ্চেন করতেছি, এটার জন্যই ফারিয়া, যাতে তোমরা ওগুলো নিয়ে একটু অ্যানালাইজ করো। এই যে তোমার যে কোশ্চেন মার্ক এসব তৈরি হয়, হ্যাঁ, তখনই তোমরা বুঝতে পারবা। এখন এগুলো শিখতে হবে, জটিল জটিল গ্রাফ। হুম, থাক। ওকে, হ্যাঁ, আই গট ইউর কোশ্চেন, ইউল গেট ইউর অ্যান্সার সুন ইনশাল্লাহ। ফারিয়া, হ্যাভ পেশেন্স। তো সাইরা কিছু। স্যার এরকমই যে হচ্ছে, আচ্ছা আমি ঠিক জানি না, প্রাইস কমলে কি হচ্ছে মার্জিনাল প্রাইভেট বেনিফিট বাড়ে এরকম? তাই না? প্রাইস, এখানে তো প্রাইসের কিছু নাই, এটা তো এইদিকে আমি লিখছি কস্ট এন্ড বেনিফিট। ডিমান্ড কার্ভের যে এখানে প্রাইস থাকে, হ্যাঁ প্রাইস লেখা আছে PP1, হ্যাঁ কস্ট এন্ড বেনিফিট, প্রাইস, হ্যাঁ এখানে প্রাইসও রিলেটেড আছে, সেটা আমরা একটু পরেই দেখব। হ্যাঁ, আর ডিমান্ড, ঠিক আছে, ভেরি গুড। ফারিহা, সাইরা, অল অফ ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এটাই চাচ্ছিলাম যে তোমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো, তারপর আমি, হ্যাঁ, ব্রেন টিজার যেটাকে বলে, এগুলো এখন প্র্যাকটিস করতে হবে। ওকে, লেট মি এক্সপ্লেইন। ইউটিলিটি চ্যাপ্টারে, ক্যান ইউ রিমেম্বার মার্জিনাল ইউটিলিটি? ক্যান ইউ রিমেম্বার এভরিওয়ান? জি স্যার। সেখানে কি আমরা দেখছিলাম না যে আমরা যেরকম কনজিউম যত বেশি করি, মার্জিনাল ইউটিলিটি কমতে থাকে, ডিমিনিশিং রিটার্ন অফ মার্জিনাল ইউটিলিটি, সো উই আর এবল অ্যান্ড উইলিং টু পে লেস অফ ইট। হ্যাঁ, এই জন্য দাম হলো মানে কমে যায়। হ্যাঁ, কারণ আমরা বেশি কনজিউম করার জন্য বেশি টাকা দিতে রাজি না, আমাদের ইউটিলিটি কমে গেছে। হ্যাঁ, এখন সাপ্লায়াররা দাম কমায় দিতে বাধ্য হয় যে আরেকটু আমাদেরকে বেশি কনজিউম করার জন্য। যাই হোক, ওগুলো আমি ওইখানে ডিটেলস এক্সপ্লেন করছি। সোজা কি মনে আছে? ওই কারণে, ওই কারণে ডিমান্ড কার্ভ রেপ্লিকেট মার্জিনাল ইউটিলিটি কার্ভ। কে? হুম, ডিমান্ড কার্ভ রেপ্লিকেট মার্জিনাল ইউটিলিটি কার্ভ, মনে আছে নাকি আবার ওইখানে যে একটু দেখাই দিতে হবে আমাকে? বলো। স্যার মোটামুটি মনে আছে। মনে আছে জিনাথা? স্যার কমপ্লিটলি নাই। হ্যাঁ, ওইটা দেখতে হবে, ওই সব মনে থাকতো আমি যদি তোমাদের পরীক্ষাটা নিয়ে ফেলতে পারতাম। হ্যাভ পেশেন্স, আমি নিব। খালি একজনের জন্য আমি তোমাদের পরীক্ষা নিতে যাচ্ছি না, তারপরে এখন অনলাইন না, আমি চাই পরীক্ষার দিন যারা আসতে পারবা যেন আসো। সে একজন হচ্ছে আমাদের তাহসান। হ্যাঁ, ঠিক আছে, কারণ আই ওন্ট লেট হিম টু নো দ্য কোশ্চেন। আমি তাহসানের পরীক্ষা স্কুলে নিয়ে নেই, স্কুল খুলুক, একটা ইয়ে করে তারপর 30-31, তখন ওই পরীক্ষাটা নিলে তোমাদের এগুলো সব মনে আসতো, অসুবিধা নেই। এখনো তোমরা 30-31 দেখতে পারো। হ্যাঁ, এইটুতে তো নিজে নিজে পড়া লাগবে। সরি তাহসান। হ্যাঁ, ঠিক আছে, ইউ আর স্পেশাল ওয়ান। বুঝতে পারছো তাহসান? হ্যাঁ, ওর জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে। আমি নতুন কোশ্চেন পেপারও বানাতে পারতাম তোমার জন্য, কিন্তু ওই কোশ্চেন পেপারটা আমার কাছে খুব ভালো। হ্যাঁ, যে আমি ওটা অনেক চিন্তা ভাবনা করে বানাইছিলাম। ওইটা হল এমন ভাবে যাতে ওইটা সলভ করার পর
তোমাদের 30-31 এর উপর একটা ভালো আইডিয়া চলে আসে। তো ওইরকম আরেকটা কোশ্চেন পেপার বানানো বা কিছু। ওকে, আচ্ছা, ওটা চিন্তা করো না, মোর অর লেস আমরা তো পরীক্ষা নিবই, ওটা কোনো সমস্যা না। তাহলে এইটা হচ্ছে ওই চ্যাপ্টার 30তেই তোমাদেরকে আমি পড়াইছিলাম যে ডিমান্ড কার্ভ রেপ্লিকেট মার্জিনাল ইউটিলিটি কার্ভ। হ্যাঁ, যেরকম প্রাইস কমতে থাকলে ডিমান্ড বাড়তে থাকে, ঠিক সেরকমই হ্যাঁ হলো কোয়ান্টিটি হলো কনজিউম যত আমরা বেশি করব মার্জিনাল ইউটিলিটি কমতে থাকে। এই জন্য এটা লেফট টু রাইট ডাউনওয়ার্ড স্লোপিং। যেরকম হ্যাঁ, কোয়ান্টিটির সঙ্গে মার্জিনাল ইউটিলিটির ইনভার্স রিলেশন। মোর ইউ কনজিউম, মার্জিনাল ইউটিলিটি উইল বি লেস, ডিমিনিশিং রেট অফ মার্জিনাল ইউটিলিটি। ডিমান্ড করবো সেরকম হ্যাঁ, মোর ইউ কনজিউম, মোর কোয়ান্টিটি কনজিউম, প্রাইস হ্যাভস টু বি লোয়ার্ড। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি মোর ইউ কনজিউম, প্রাইস হ্যাজ টু বি লোয়ার্ড, অনলি দেন উই ক্যান কনজিউম মোর। হ্যাঁ, এটা তো এতটুক জানলেই হবে। ডিমান্ড কার্ভ রেপ্লিকেট মার্জিনাল ইউটিলিটি, এতটুক তো সবার মনে আছে। ডিমান্ড কার্ভ রেপ্লিকেট মার্জিনাল ইউটিলিটি। জি স্যার। হ্যাঁ, মার্জিনাল প্রাইভেট বেনিফিট ইজ নাথিং ফর এ ফার্ম or for consumers. হ্যাঁ, মার্জিনাল প্রাইভেট বেনিফিট ইজ নাথিং বাট মার্জিনাল ইউটিলিটি। বুঝতে পেরেছ? আমরা যত বেশি ইট ব্রিক কনজিউম করব বিল্ডিং এর জন্য আমাদের মার্জিনাল ইউটিলিটি কমতে থাকবে, তাই না? সোজা কথা এরকম। হ্যাঁ, আর বেশি পেঁচানোর দরকার নেই। আই ডোন্ট ওয়ান্ট টু কনফিউজ ইউ। যতটুকু আমাদের দরকার ততটুকু। আমরা যত ব্রিক করতে পারবো, লাইক ল অফ ডিমিনিশিং মার্জিনালিটি, হলো মার্জিনাল ইউটিলিটি কমতে থাকবে। আমরা অনেক বেশি যদি ব্রিক কিনি, হ্যাঁ, একতলা বানাচ্ছি, দুইতলাও হলো বানাবো, তখন আমরা ব্রিক ফিল্ডের সঙ্গে দাম দর করবো, ভাই অনেক ইট তো নিচ্ছি, দাম কমাতে হবে, এত যখন দিচ্ছি, ওরাও রাজি হবে যে ওকে, হ্যাঁ একটু ডিসকাউন্ট দিচ্ছি। আপনার কাছে 3 তলা বানাচ্ছি, আপনার কাছেই নেই, হ্যাঁ 3 লাখ ইট লাগবে, ভাই ডিসকাউন্ট দিতে হবে কিন্তু 10%। ওরাও বলতেছে ডিসকাউন্ট। তা আমরা এরকম করি না অ্যাজ এ কনজিউমার? ডেভেলপাররা করে না? কি মনে হয় সাইরা? জি স্যার। হ্যাঁ, এটার জন্যই হলো মার্জিনাল প্রাইভেট বেনিফিট এরকম। নুসরাত এখন পর্যন্ত আসতে পারলো না, কোনো মেসেজও দিল না, কি হয়েছে? একটা কি দিব ওকে, দেখি একটু জাস্ট করো। হ্যাঁ, একটু সরি। এক মিনিট, নুসরাতকে একটা ফোন দিই। কি হলো, এতক্ষণও জয়েন করতে পারতেছে না সে? ফোনও ধরে না বেচারা। ঠিক আছে, ঠিক আমরা উইল নো। হ্যাঁ, এই জন্য ভাগ্য ভালো এই যে ক্লাস রেকর্ড করার সিস্টেম করতেছি। কারোর যদি কোনো ইমার্জেন্সি হয়, ইন্টারনেট চলে গেল বা কিছু, ইউ ক্যান অলওয়েজ রিকল। আজকে দেখি ক্লাসগুলো আপলোড করব কোথাও। আচ্ছা, তাহলে মার্জিনাল প্রাইভেট বেনিফিট, মার্জিনাল ইউটিলিটি রেপ্লিকেটস ডিমান্ড কার্ভ ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল বেনিফিট। হ্যাঁ, রাইফ, জি স্যার। ক্যান ইউ থিঙ্ক অফ কখন মার্জিনাল প্রাইভেট বেনিফিট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল বেনিফিট হবে? হ্যাঁ, সেটা স্যার যখন হ্যাঁ বলো। এক্সটার্নাল কস্ট জিরো থাকে আর এক্সটার্নাল বেনিফিট জিরো থাকে। ভেরি গুড রাইট। হ্যাঁ, লাস্ট ক্লাসে যে তোমাকে ইকুয়েশনটা লেখাইছি, ইউ গ্র্যাব ইট নাও। জি স্যার। দেখছো, ইকুয়েশনটা লেখাইছি, এখন তুমি ঠিকই ধরে ফেলছো।
স্লোলি বাট শিওরলি, ইট হ্যাড টু টেকেন টাইম, কিন্তু এখন তুমি ক্লিয়ার। ভেরি গুড, থ্যাংক ইউ। মার্জিনাল প্রাইভেট বেনিফিট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল বেনিফিট তখনই হবে যখন কোনো মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট না থাকবে। হ্যাঁ, ঠিক আছে, একটু পরে আমরা মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট এগুলো শিখবো পরে। মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট মানে কি, আরেকটা হলো মানে আমরা যে ব্রিক কনজিউম করতেছি বা আমরা কোনো কিছু একটা কনজিউম করতেছি, তার তো একটা এক্সটার্নাল বেনিফিট আছে না, রাইট? স্যার ওই যে যেটা বলছিলাম যে আমরা একটা করোনা ভ্যাকসিন নিচ্ছি, সেটা শুধু আমার প্রাইভেট বেনিফিটই নাই, লাস্ট ক্লাসে ডিসকাস করলাম এটার এক্সটার্নাল বেনিফিটও আছে। হ্যাঁ, হুম তো আরেকটা মানুষ করোনার ভ্যাকসিন নিল, তার জন্য হলো একজন এক্সট্রা মানুষ যদি করোনার ভ্যাকসিন নেয় তার জন্য, হ্যাঁ, মার্জিনাল এক্সট্রা হলো বেনিফিট কতটুকু হবে, মানে টোটাল এক্সটার্নাল বেনিফিট কতটুকু ইনক্রিজ করবে, ঠিক আছে? যদিও এগুলো ক্যালকুলেট করা খুব টাফ, হ্যাঁ, যে মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট হবে করোনার ভ্যাকসিনের জন্য, হ্যাঁ, মানে 10 জন মানুষ করোনার ভ্যাকসিন নিল, সেটার একটা এক্সটার্নাল বেনিফিট আছে। হ্যাঁ, 11 নম্বর মানুষটা করোনার ভ্যাকসিন নিল, 11 নম্বর মানুষটা করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য টোটাল এক্সটার্নাল বেনিফিট কতটুকু চেঞ্জ হলো, কতটুকু ইনক্রিজ করলো, ওটাই হচ্ছে মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট। ওকে, বই এগুলো ক্লিয়ারলি ডিসকাস করে নাই, এই জন্যই আমি ডিসকাস করতেছি, নাহলে এগুলো গ্রাফ বুঝবা না, কনসেপ্ট ক্লিয়ার হবে না, উইল টেক টাইম, ডোন্ট ওয়ারি। মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট, ঠিক আছে? তো এইখানে দেখা যাচ্ছে যে ব্রিক আমরা ইট কনজিউম করতেছি, এটার কোনো এক্সটার্নাল বেনিফিটই নাই। হ্যাঁ, এটার কোনো এক্সটার্নাল বেনিফিটই নাই। হতে পারে এরকম অনেক প্রোডাক্ট, গুডস অ্যান্ড সার্ভিস থাকতে পারে যার কনজামশনের কোনো এক্সটার্নাল বেনিফিট নাই। হ্যাঁ, শুধু প্রাইভেট বেনিফিট আছে, এক্সটার্নাল বেনিফিট নাই। হলো ইয়া কি বলে, রাইফ, ডু ইউ এগ্রি? জি স্যার সিগারেট খাওয়ার কি কোনো এক্সটার্নাল বেনিফিট আছে বলে তুমি মনে করো? স্যার হ্যাঁ, টেম্পোরারিলি স্যার ইউ উইল ফিল এনজয়মেন্ট বাট দ্যাটস অ্যাবাউট ইট। ওটা তো প্রাইভেট বেনিফিট হয়ে গেল, ও হ্যাঁ তাই না? এটা এই জন্য আমি ইয়ে করলাম যে সিগারেট স্মোকার সে প্রাইভেট বেনিফিট পাচ্ছে, দ্যাট ইজ সার্টেন। তো সিগারেটের কোনো এক্সটার্নাল বেনিফিট আছে কনজাম্পশনের? না স্যার মোস্টলি এক্সটার্নাল কস্ট। এক্সটার্নাল কস্ট আছে, তো এরকম অনেক প্রোডাক্ট থাকতে পারে তার কোনো এক্সটার্নাল বেনিফিট নাই। এই জন্যই এখানে ডিমান্ড কার্ভ ইকুয়াল টু মার্জিনাল প্রাইভেট বেনিফিট ইকুয়াল টু মার্জিনাল সোশ্যাল বেনিফিট। এটা তখনই হবে যখন কোনো এক্সটার্নাল বেনিফিট, মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট ইজ জিরো, কোনো নাই। All of you clear about this D curve? D equal to MPB equal to MSB? Clear? জি স্যার All right then. Thank you. এবার, হ্যাঁ, এবার আরো ট্রিকি পয়েন্টে যাব। ডিমান্ড কার্ভ এটুক তোমরা বুঝলা, হ্যাঁ। এখন আসো, স্যার কি বলো? স্যার এই গ্রাফটা ইট রিপ্রেজেন্টস আ প্রোডাক্ট যেটার কোনো লাইক এক্সটার্নাল বেনিফিট নাই হ্যাঁ, রাইট? হ্যাঁ, এরকম একটা প্রোডাক্ট। আমার কাছে তো ইটেরও মনে হয় না কোনো এক্সটার্নাল বেনিফিট আছে। আছে? আছে একটা। ইটের বাড়িঘর দেয়াল তুললে পাশে শব্দ টব্দ গান টান বাজলেও পাশে শোনা টোনা কম যায়, তাই না, রাইট? জি স্যার ইংল্যান্ডের বাড়িগুলোতে এরকম অনেকগুলো দেয়াল উডেন বা কিছু, ওরে সর্বনাশ, ওইখানে ড্রামস বাজায়, এটা করে মিউজিক প্র্যাকটিস করে, আর আমি ঘুমাতে পারি না। বাড়িওয়ালাকে বললাম, আই টেল দেম। তারপর না পেরে একদিন আমি নক করলাম, হ্যাঁ, যে ডিয়ার ফ্রেন্ড, আমাদের মতো স্টুডেন্ট, ডিয়ার ফ্রেন্ড, হ্যাঁ, প্লিজ, হ্যাঁ, ক্যান ইউ মেক ইউর নয়েজ লোয়ার প্লেস, হ্যাঁ, আই ক্যান স্লিপ ফর ইউর মিউজিক প্র্যাকটিস, এটা ওটা। তো ইটের বাড়িতে এগুলো কম হয়, এটা ধরা যায়। যাই হোক, ওটা আমি বোঝানোর জন্য বললাম, এরকম অনেক জিনিস আছে যেটার এক্সটার্নাল বেনিফিট নাই। ডি কার্ভ ক্লিয়ার। এবার আসবো মোর কমপ্লেক্স। দেখতেছো এখানে মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ ইকুয়ালস টু সাপ্লাই কার্ভ। মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ ইকুয়াল টু সাপ্লাই কার্ভ, দেখতে পাচ্ছ? হুম, জি স্যার
এটা তোমাদেরকে আগে পড়ানো হয় নাই। হ্যাঁ, এবং এটাও তোমাদের বইয়ে, এই বইটা তো এরকমই অর্ধেক অর্ধেক লেখা। হ্যাঁ, তারা ধরে নিয়েছে যে কোনো ইকোনমিক্সের এক্সপার্ট টিচার স্টুডেন্টদেরকে এগুলো বুঝাই দিবে, আমাদের লেখার দরকার নেই। হ্যাঁ, জাস্ট দিয়ে দিল। এখন কোনো ইকোনমিক্সের টিচার সে যদি নিজেই এটা ভালো না জানে এবং স্টুডেন্টদেরকেও গোঁজামিল দিয়ে বা নাই বুঝালো, খালি বইয়ে যেটা আছে এরকম করে করলো, তাহলেই সমস্যা। হ্যাঁ, তখনই ওই স্টুডেন্ট এমসিকিউ এ এগুলো রিলেটেড কিছু আসলে পারবে না। এটুর এমসিকিউ এ অনেক গ্রাফ রিলেটেড কোশ্চেন আসে। হ্যাঁ, তোমাদেরকে যখন পরে প্র্যাকটিস করবো তখনই দেখবা। তো এই জন্য এগুলো সময় নিয়ে হলেও আমাকে বোঝাতে হবে। হুম। Why supply curve replicates marginal private cost curve? ঠিক আছে, এইটা কঠিন, এটা আমি নিজেই সরাসরি করতেছি। এই নুসরাতের যে কি হলো, হ্যাঁ, বেচারা আউট হয়ে গেল, আসলো না, কোনো রেসপন্সও করতেছে না। আচ্ছা, মার্জিনাল প্রাইভেট কস্ট কি? আমরা মার্জিনাল কস্ট কার্ভ শিখাইছিলাম না আগের ক্লাসে? কি তার আগের চ্যাপ্টারে মার্জিনাল কস্ট শিখছিলাম না? এক্সট্রা ইউনিট অফ প্রোডাকশন করলে যতটুকু কস্ট, হ্যাঁ, টোটাল কস্ট যত ইনক্রিজ করে, এটাই মার্জিনাল কস্ট। ওকে, ক্লিয়ার সবার? স্যার আবার একটু রিপিট করবেন? মার্জিনাল কস্ট, হোয়াট ইজ মার্জিনাল কস্ট বাই ডেফিনেশন, রাইট? মনে নাই? দ্য চেঞ্জ ইন টোটাল কস্ট বাই derived from extra unit of output produced. ঠিক আছে রাইফ? জি স্যার। একটা ব্রিকফিল্ড 100টা ইট প্রডিউস করতেছে, 101টা 1 নাম্বার ইট প্রডিউস করতে গেল, তার মার্জিনাল কস্ট কি একটু বাড়বে না? জি স্যার। টোটাল কস্ট কি একটু বাড়বে না? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে মার্জিনাল কস্ট। আর এমপিসি মানে মার্জিনাল প্রাইভেট কস্ট। ঠিক আছে, তাহলে সোজা কথা, যত, হ্যাঁ রাইফ হলো ইয়া করো, যত বেশি কোয়ান্টিটি ব্রিক ইট প্রডিউস হবে তত বেশি মার্জিনাল কস্টও বাড়তে থাকবে না? জি স্যার। বাড়তে থাকবে। ওকে, তাহলে কেন সাইরা, সাইরা, জি স্যার। তাহলে জাস্ট ডু থিঙ্ক হলো মার্জিনাল এমপিসি কার্ভ ইজ, why MPC curve is upward sloping with quantity. More quantity you will produce, more marginal private cost you will incur, a firm will incur. ঠিক আছে, বুঝতে পেরেছো কথাটা সাইরা? জি স্যার। হ্যাঁ, ফ্র্যাঙ্কলি বলো, আই ক্যান রিপিট, যে কোয়ান্টিটি যত প্রডিউস করবে ফার্ম, তাদের মার্জিনাল প্রাইভেট কস্টও বাড়বে। কারণ একটা এক্সট্রা ইউনিট প্রডিউস করতে গেলে অবশ্যই কিছু না কিছু ভেরিয়েবল কস্ট থাকবে, র মেটেরিয়াল কস্ট থাকবে, এটা ওটা থাকবে, এটা বাড়বে, মার্জিনাল প্রাইভেট কস্ট এক্সট্রা বাড়তে থাকবে। ওকে, সো ইট ইজ আপওয়ার্ড স্লোপিং। নাও দ্য কোশ্চেন ইজ, why it will be equal to supply curve, at least in case of a competitive firm? হ্যাঁ, এটাই ট্রিকি কোশ্চেন। ঠিক আছে, আগে কি আইডিয়া দিব নাকি আমি এক্সপ্লেনেশনে যাব? সাইরা বলো তো, আগে কি রিটেন তোমাদেরকে একটু জিনিসটা পড়াবো নাকি এক্সপ্লেনেশনে যাব? কোনটাতে তোমাদের সুবিধা বেশি? মানে আগে এক্সপ্লেন করে তারপর তোমাদেরকে নোট দিব, নাকি আগে নোটটা একবার দেখায় তারপর এক্সপ্লেনেশন করব? সাইরা, কিভাবে তুমি ভালো বুঝো? সাইরা বলো, হোয়াট ইউ ওয়ান্ট? নাকি ডিসিশন নিতে পারতেছো না? জিনাথা বলো, কি করব? স্যার আগে
পরে পরের নোট হ্যাঁ, সেটা আমিও সেটাই চিন্তা করতেছি। মাঝে মাঝে ইয়া করি যে কোনটাতে তোমাদের বেশি হয়। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা পাঠাবো সেটা তোমরা কোথাও সেভ করে রাখবা। এখন তো পড়বাই, তারপর সেভ করে রাখবা। চ্যাট বক্সে পাঠিয়ে দিলাম, দেখো তো পেয়েছো কিনা। পেয়েছো? আচ্ছা, সাইরা, সবাই চ্যাট বক্সে পেয়েছো না? জি স্যার। Yes, sir. হুম। সাইরা, চ্যাট বক্স থেকে পড়ো তো, দ্য এমসি কার্ভ রিপ্রেজেন্টস। ওই সাইরাও কি ব্ল্যাঙ্ক হয়ে গেল নাকি? ওরে খোদা। হ্যাঁ, একের পর এক স্টুডেন্ট ইজ ডিসঅ্যাপিয়ারিং। জেনাথা, তুমি পড়ো দ্য এমসি কার্ভ। আচ্ছা স্যার। হুম, পড়ো। এই চ্যাট বক্স থেকে পড়ো। Yes, sir. The MC curve represents the supply curve in a competitive market because it shows the relationship between the price and the quantity of goods. Uh, mm, Quantity of goods a firm is willing to produce and sell. At any given price, the firm will supply the quantity where the price equals the marginal cost, assuming it covers the average variable cost. জেনাথা, কিছু বুঝলা? So বুঝেছি যে একটা explain করি। হুম, সেটা অবশ্যই। দেখি, ডোন্ট ওরি, একটু টেস্ট। আমার হলো লেকচার, আমাদের টপিক কতটুকু মনে আছে তোমার। এই যে এই লাইনটা, দ্য ফার্ম উইল সাপ্লাই দ্য কোয়ান্টিটি হোয়ার প্রাইস ইকুয়াল টু মার্জিনাল কস্ট, এটাকে কি বলা হয়, কি ধরনের এফিসিয়েন্সি বলা হয়? টু অ্যাচিভ হোয়াট কাইন্ড অফ এফিসিয়েন্সি ফার্মস উইল সাপ্লাই কোয়ান্টিটি হোয়ার প্রাইস ইকুয়াল টু মার্জিনাল কস্ট, কি জিনাথা? হুম, Sure. sure না? Anyone else can recall why a rational farm, rational মানে যারা প্রফিট ম্যাক্সিমাইজ চিন্তা করবে, হ্যাঁ, the farm will supply the quantity where the price equal to marginal cost. What the reason? To achieve what kind of efficiency? আমি ক্লু দিয়ে দিলাম। Anyone else? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি মিনি না, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, কিন্তু ওটাকে কি এফিসিয়েন্সি আমি শিখাইছিলাম, বই আছে, আর আমি তো ওটার উপর ক্লাসও নিচ্ছি। I spend minutes after minutes to teach you that. স্যার প্যারেটো অপটিমালিটি নাকি? না না, কারো মনে নাই? Anyone else? স্যার প্রোডাক্টিভ এফিসিয়েন্সি। এটা কি অ্যালোকেটিভ এফিসিয়েন্সি না? স্যার কেন? প্রাইস মানে কি এভারেজ রেভিনিউ না? যেখানে আচ্ছা। এভারেজ রেভিনিউ উইল বি মার্জিনাল কস্ট, ওইখানে ফার্ম সেল করবে না টু অ্যাচিভ অ্যালোকেটিভ এফিসিয়েন্সি। জি স্যার। মনে পড়ছে? হ্যাঁ স্যার, ডেফিনিশনটা এখন দেখতেছি। হ্যাঁ, প্রাইস, হ্যাঁ, ওখানে এভারেজ রেভিনিউ এর ব্যাপারও ছিল, আর এভারেজ রেভিনিউ ইকুয়াল টু প্রাইস, এইভাবেই তো রিলেট করতে হবে ইকোনমিক্স। হ্যাঁ, সব সময় মনে রাখতে হবে, এখন তোমরা A2 স্টুডেন্ট, ঠিক আছে? সো হ্যাঁ, আমরা জানি এটাই অ্যালোকেটিভ এফিসিয়েন্সি। টু অ্যাটেইন অ্যালোকেটিভ এফিসিয়েন্সি ফার্মস টেন্ড টু প্রডিউস, হ্যাঁ, at the point where price or average revenue equal to marginal cost. ঠিক আছে, ক্লিয়ার? কয় মিনিট? হ্যাঁ, 10 মিনিটস আছে, আমি কভার করতে পারবো ইনশাআল্লাহ। প্রাইস ইকুয়াল টু মার্জিনাল কস্ট। এখন দেখো, তোমরা বইয়ে গ্রাফটা দেখতেছো, স্ক্রিন শেয়ারে Yes, sir. বই দেখা যাচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম? Firms tend to produce at a point where price equal to marginal cost. হ্যাঁ, এখন এইভাবে রিলেট করো,
মার্জিনাল কস্ট যদি বাড়ে একটা ফার্মের, হ্যাঁ, ব্রিকফিল্ড যত ইট বিক্রি করতেছে, হ্যাঁ, তাদের মার্জিনাল কস্টও বাড়তেছে, হ্যাঁ, সেই অনুযায়ী টু কাভার আপ দিস কস্ট, ডোন্ট ইউ থিঙ্ক ইটের প্রাইসও বাড়বে? পার ইউনিট না বাড়ো, যত কোয়ান্টিটি কিনতেছো তুমি, হ্যাঁ, তত প্রাইসও বাড়বে না? জি স্যার। হ্যাঁ, আবার অন্যভাবে চিন্তা করো, যদি প্রাইস বাড়ে, হ্যাঁ, ইটের প্রাইস বাড়ে, তাহলে ডোন্ট ইউ থিঙ্ক ওই যে হলো ফার্ম কোথায় কোন পয়েন্টে সাপ্লাই দিবে, হ্যাঁ, এভারেজ রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, হ্যাঁ, প্রাইস যদি ইটের বাড়ে, হ্যাঁ, তাহলে দে ক্যান কাভার আপ মোর মার্জিনাল কস্ট, ঠিক আছে, তারা আরো বেশি হলো সাপ্লাই দিতে পারবে। ক্লিয়ার নাকি একটু হলো মানে ধরতে পারতেছে না ব্যাপারটা? স্যার ফুললি ধরতে পারতেছে না। আচ্ছা, আমি বুঝিয়ে দিয়ে আসো, আসো, ঠিক আছে, অসুবিধা নেই, আল টেক টাইম। আমি বলছি আমি সেই টিচার না যে আমি তোমাদেরকে গোজামিল দিয়ে বুঝাবো। আমি আই হেট ইট লাইক এনিথিং। 300 না, আসো। আমাদের কস্টের চ্যাপ্টার গুলো কই গেল? প্যারোটা অপটিমিলিটি, এই যে দেখতেছো, এবার বুঝবা ইনশাল্লাহ। দেখো তোমাদের সুলতান স্যার কি করে, একটা গ্রাফ শেয়ার করতেছি, দেখতেছো যে মার্জিনাল কস্ট, এভারেজ রেভিনিউ, এই কার্ভটা, জি স্যার। হ্যাঁ, দেখতেছো জিনাথা, সাইরা, তাসান, Yes, sir. সাইরা, জি স্যার। হ্যাঁ, দেখতেছো, ওকে। তাহলে এখানে কি প্রাইস হচ্ছে, এখানে পি, এভারেজ রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ। তো একটা অ্যালোকেটিভ এফিসিয়েন্সি কোথায়? মার্জিনাল কস্ট ইকুয়াল টু এভারেজ রেভিনিউ। এই যে রেড মার্জিনাল কস্ট কার্ভটা যেখানে হলো প্রাইস কার্ভ, ব্লু কালারের প্রাইস কার্ভকে ইন্টারসেক্ট করতেছে, সেটাই তো অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, তাই না? কে ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, ওকে। এবার দাঁড়াও, একজনকে জিজ্ঞেস করি। কাকে জিজ্ঞেস করব? আমাদের তাহসানকে জিজ্ঞেস করব। হুম, তাহসান, তাহসান, জি স্যার। দেখো, ধরা যাক পারফেক্টলি কম্পিটিটিভ না, এমনি কম্পিটিটিভ মার্কেট, প্রাইস এখানে দেখা যাচ্ছে যে একই রকম থাকতেছে, হ্যাঁ, প্রাইস ইজ সেম, কোয়ান্টিটি, প্রাইস অর এভারেজ রেভিনিউ ইজ সেম, কিন্তু এইটা না হয়ে প্রাইস যদি, এই যে দেখো আমি আঁকতেছি, প্রাইস এরকম হলো, বাড়তেছে, তাহলে at which point farm will produce? বা হ্যাঁ, অন্যভাবে দেখাই, এটা ঠিক হয়নি আমার, সরি গ্রাফটা, হ্যাঁ, প্রাইস এখান থেকে এক না, প্রাইস এরকম আরেকটু বাড়লো, প্রাইস হ্যাজ ইনক্রিজড, প্রাইস পি থেকে পি ওয়ানে গেল, at which point farm will produce? বলো তাহসান। টু Q1, হ্যাঁ, Q1 ওটা কোথায় হবে? কোন কার্ভের ইন্টারসেকশন পয়েন্ট হবে? ক্রস পয়েন্ট। এটা বুঝতে হবে তাহসান। প্রাইস বাড়লো পি থেকে P1। এই স্টুডেন্টস, আমাদের কি টাইম আছে? দেখি টাইম কতটুক আছে। এই 5 মিনিটস। আরে আচ্ছা তাহসান, এটা শেষ করো, তারপর নতুন ইয়ে খুলতেছি। তাহসান, so it will be with marginal cost.
মার্জিনাল কস্টের সঙ্গে কোন কার্ভটা ইন্টারসেক্ট করলো? Average revenue. না তো, মার্জিনাল কস্টের সঙ্গে এভারেজ রেভিনিউ, হ্যাঁ মানে প্রাইস, ঠিক আছে। আচ্ছা, ওকে, ডু ইউ থিঙ্ক দিস পয়েন্ট Q1? জি স্যার। এই সবাই বুঝছো? তাহলে প্রাইস বাড়লে ফার্ম কি এই Q1 পয়েন্টে প্রডিউস করবে না? যেখানে হ্যাঁ হলো প্রাইস অর এভারেজ রেভিনিউ ইজ ক্রসিং আউট মার্জিনাল কস্ট কার্ভ। কে বুঝতে পেরেছো? সাইরা, জিনাথা, রাইফ? কাইন্ড অফ। আমরা তো সোজা দেখতেছি অ্যালোকেটিভ এফিসিয়েন্সির জন্য প্রাইস বাড়লে, মানে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি কোথায়? যেখানে প্রাইস ইকুয়াল টু মার্জিনাল কস্ট, প্রাইস ইকুয়াল টু মার্জিনাল কস্ট কিউ পয়েন্টে ছিল। প্রাইস যদি পি থেকে P1 এ যায়, হ্যাঁ তাহলে হলো P1 কার্ভটা কোথায় ইন্টারসেক্ট করলো? এই Q1 পয়েন্টে। প্রাইসও বাড়তেছে, হ্যাঁ এখন মার্জিনাল কস্টও বাড়তেছে, তো নতুন ক্রসিং পয়েন্টে কি ফার্ম সাপ্লাই দিবে না, প্রডিউস করবে না, রাইফ? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তখন কি যদি কিউ পয়েন্টে প্রাইস বাড়ছে P1, ফার্ম এখনো কিউ পয়েন্টেই প্রডিউস করতেছে, তাহলে কি সে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারলো? না স্যার। হ্যাঁ, কারণ সে আরো বেশি প্রডিউস করে কিছু বেশি প্রফিট করতে পারে, আরো কিছু প্রডিউস সেল করে বেশি প্রফিট করতে পারে। তাহলে কি জিনাতা বুঝতে পারছো? প্রাইস বাড়লে ফার্ম টেন টু সাপ্লাই মোর, জি স্যার। কারণ মার্জিনাল কস্ট সে আরো কভার করতে পারবে। হি ক্যান কভার আপ মোর অফ হিজ মার্জিনাল কস্ট উইথ দ্য ইনক্রিজ প্রাইস। সাইরা, ক্লিয়ার? সাইরা? জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার, ঠিক আছে। এই কারণে আমরা বললাম যে মার্জিনাল প্রাইভেট কস্ট বাড়লে সাপ্লাইও বাড়বে। হ্যাঁ, মার্জিনাল কস্ট কার্ভ রেপ্লিকেট সাপ্লাই কার্ভ, ঠিক আছে। হুম, এখন আর সময় নাই, আরেকটা খুলতে হবে, নাহলে আবার গ্রুপ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর 2 মিনিটস আছে, ঠিক আছে। আমি একটা নতুন খুলে ফেলি। দেখছো, একটা গ্রাফ, আজকে পুরা ক্লাস নিয়ে একটা গ্রাফই আমি বুঝাচ্ছি, কিন্তু বুঝাতে পারলে ইট উইল পে অফ ইনশাল্লাহ, কারণ খুব বেসিক কিছু কনসেপ্ট আছে। KFC খোলা নাই আজকে। এই নতুন লিংক মেসেজ পাঠিয়ে দিলাম, নতুন লিংকে চলে আসো। নতুন লিংকে চলে আসো। ঠিক আছে, সবাই চলে আসলো। ভেরি গুড, তোমরাও আসলা, আমার লিঙ্কও এটা ক্লোজ হয়ে গেল। গুড।
হ্যাঁ, সবাই এখন বইটা দেখতে পাচ্ছ? জি স্যার। তার মানে কি আমরা দেখলাম, হ্যাঁ, হলো কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে মার্জিনাল প্রাইভেট কস্ট বাড়তে থাকবে। হ্যাঁ, এখন যদি প্রাইস গোজ আপ, হ্যাঁ, ঠিক আছে, প্রাইস গোজ আপ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি হবে, হলো firms can cover off more of their হলো marginal cost to achieve allocative efficiency, হ্যাঁ, they will increase their supply। এই জন্যই প্রাইস বাড়লে আমরা যেরকম ডিমান্ড কার্ভ, ওয়াই ডিমান্ড কার্ভ রেপ্লিকেট মার্জিনাল ইউটিলিটি কার্ভ, হ্যাঁ, সেটার আমরা একটা এক্সপ্লেনেশন শিখছি হলো চ্যাপ্টার 30-তে। আজকে তোমরা শিখবা ওই ইনার হলো ডিপ অ্যানালাইসিস, কেন প্রাইস বাড়লে ফার্মের সাপ্লাই বাড়ায় দেয়। আমরা তো জানি, আমি তোমাদেরকে শেখাইছি দে ক্যান কাভার আপ মোর অফ দেয়ার কস্ট, দে ক্যান মেক মোর প্রফিট, সো প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ায় দেয়। আজকে আরো ডিপ অ্যানালাইসিসে তোমরা শিখলা, হ্যাঁ, প্রাইস বাড়লে টু অ্যাটেইন অ্যালোকেটিভ এফিসিয়েন্সি তারা আরো বেশি মার্জিনাল কস্ট তারা কাভার করতে পারবে, এ কারণে তারা আরো বেশি প্রডিউসার সেল করে। হ্যাঁ, প্রাইস বাড়লে তারা আরো দে হ্যাভ মোর স্কোপ টু কাভার আপ দেয়ার মার্জিনাল কস্ট, হ্যাঁ, এই জন্য তারা আরো বেশি টু অ্যাটেইন অ্যালোকেটিভ এফিসিয়েন্সি তারা আরো বেশি, হ্যাঁ, ফার্ম টেন টু প্রডিউস মোর অফ গুডস অ্যান্ড সেল মোর অফ গুডস, হ্যাঁ, তাহলে তারা বেশি অবশ্যই প্রফিট করতে পারবে। হ্যাঁ, কোথায়, যেখানে মার্জিনাল কস্ট উইল ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ, হ্যাঁ, এভারেজ রেভিনিউ প্রাইস, ঠিক আছে, ওইখানে ওটা সোশ্যালি অপটিমাম। তাহলে যাই হোক, এত কথা এত আর পেঁচানোর দরকার নাই। হ্যাঁ, সোজাসুজি আমরা বুঝলাম যে কেন সাপ্লাই কার্ভ রেপ্লিকেটস মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ, এতটুকু মনে রাখলেই চলবে। সাইরা, এখন আবার তুমি চ্যাট বক্স থেকে পড়ো তো, দ্য এমসি কার্ভ রিপ্রেজেন্ট সাপ্লাই কার্ভ ইন কম্পিটিটিভ মার্কেট, পড়ো। The MC curve represents the supply curve in a competitive market because it shows the relationship between the price and the quantity of goods a firm is willing to produce and sell. At any given price, the firm will supply the quantity where the price equals the marginal cost, assuming it covers the average variable cost. এখন মোরলেস আরেকটু ক্লিয়ার, জিনাতে যখন প্রথম পড়ে শোনাইছিল তার চাইতে? জি স্যার। আচ্ছা, জি স্যার। সোজা কথা, হ্যাঁ, যে তোমরা বুঝলা, পরে আরো পড়বা, বই এটা এক্সপ্লেন করা নাই, হ্যাঁ, আমার লেকচার থেকে, যে এতটুকু মনে রাখলেই হবে যে সাপ্লাই কার্ভ রেপ্লিকেট মার্জিনাল কস্ট কার্ভ, হ্যাঁ, ইন এ ফার্ম এমপিসি, কারণ এটা পরবর্তীতে আরো আসবে। আমি যদি বুঝায় না দেই আর আমি যদি খালি বলি বাবা এরকম মনে রাখবো, গোজামিল দিয়ে বুঝাই দিলাম, সারা জীবন কোশ্চেন মার্ক থাকবে, হ্যাঁ, যে কেন এরকম হলো, সুলতান স্যার জিনিসটা আমাদেরকে বুঝালো না। হ্যাঁ, এখন অন্তত এতটুকু বুঝবা যে স্যার এটার সঙ্গে অ্যালোকেটিভ এফিসিয়েন্সির একটা রিলেশন আছে। আচ্ছা, এতটুকু। এবার, হ্যাঁ, এমপিসি বুঝছো, এটা মার্জিনাল প্রাইভেট কস্ট লাইন। এখন এই ব্রিক ইট তৈরি করার মার্জিনাল এক্সটার্নাল কস্ট আছে। প্রত্যেকটা ইউনিট ব্রিকের কি এক্সটার্নাল কস্ট নাই? যেরকম ওদের প্রাইভেট কস্ট আছে, র মেটেরিয়ালের ভ্যারিয়েবল কস্ট আছে, ফিক্সড কস্ট আছে, সেরকম এই যে হলো ইটগুলা তৈরি করতে যে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, তার কি এক্সটার্নাল কস্ট নাই তাসান? জি স্যার। তাহলে মার্জিনাল এক্সটার্নাল কস্ট ওটাই, যে আরেকটা এক্সট্রা ইউনিট ইট বা ব্রিক তৈরি করার জন্য কি ধরনের এক্সটার্নাল কস্ট ক্রিয়েট হচ্ছে, সেটাই মার্জিনাল। তো ব্রিকের মার্জিনাল এক্সটার্নাল কস্ট মোর ইউ এমইসি, হ্যাঁ, মার্জিনাল কস্ট, মার্জিনাল এক্সটার্নাল কস্ট এরকম, হ্যাঁ, এইটা প্রাইভেট কস্টের চেয়ে কম, এক্সটার্নাল কস্ট এখানে প্রাইভেট কস্টের চেয়ে কম একটু, হ্যাঁ, কারণ র মেটেরিয়ালের ধরা যাক হলো 10 টাকা একটা হলো ইটের প্রোডাকশন কস্ট, হ্যাঁ, এখানে মার্জিনাল এক্সটার্নাল কস্ট হয়তো 1 টাকা 2 টাকা এরকম, যাই হোক, ধরো মার্জিনাল এক্সটার্নাল কস্ট কার্ভটা এইরকম, মোর ইউ প্রডিউসিং ব্রিক্স মার্জিনাল এক্সটার্নাল কস্ট উইল রাইজ, এইটা ঠিক আছে? ওকে, ক্লিয়ার?
জি স্যার। এখন দেখো তাহলে মার্জিনাল সোশ্যাল কস্ট একটা ব্রিকের, একটা ইটের মার্জিনাল সোশ্যাল কস্ট কত হবে? এমএসসি লাইনটা, হ্যাঁ, এই যে এমপিসি লাইনটার সঙ্গে এমপিসি আর এমইসি লাইনটার যে ডিফারেন্স আছে, হ্যাঁ, মার্জিনাল এক্সটার্নাল কস্ট, এই ডিফারেন্সটা যদি তুমি যোগ করে দাও, বুঝতে পারছো? দেখো আমি হলো বুঝিয়ে দিই ব্যাপারটা কিরকম। হ্যাঁ, এই এইটুক ডিস্টেন্স দেখতেছো আমি কোথায় রেড সাইন দিলাম? জি স্যার। এইটুক ডিস্টেন্স এই এস কার্ভের সঙ্গে উপরে এরকম যোগ করে দিলে তাহলে কি আমরা আরেকটা কার্ভ এরকম পাবো না? এমএসসি কার্ভটা পাবো না কি? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে, এই যে দেখো ইকুয়েশনটা দেখো হচ্ছে ম্যাথমেটিক্যালি এমএসসি ইকুয়াল টু এমপিসি প্লাস এমই সি, মার্জিনাল সোশ্যাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল প্রাইভেট কস্ট প্লাস মার্জিনাল এক্সটার্নাল কস্ট। গ্রাফিক্যালি ব্যাপারটা এইটুক প্লাস এইটুক না? জি স্যার। এইটুককে যখন আমি এখানে প্লাস করে দিলাম তখন কি আমি এই ডিস্টেন্সটা পেলাম না? এইটা বুঝতে পেরেছ? এই হুম, হ্যাঁ স্যার। জি স্যার। শাইরা, জি স্যার। ওকে, তাহলে এখন এই এমএসসি কার্ভটা বুঝলা? জি স্যার। হ্যাঁ স্যার। মার্জিনাল সোশ্যাল কস্ট ইকুয়াল টু, দেখো এই এই ইকুয়েশনটাকে গ্রাফিক্যালি, হ্যাঁ, গ্রাফ থেকে এইটা আসছে। ব্যাস, আমরা নিয়ারলি এন্ড অফ আওয়ার এক্সপ্লেনেশন। হ্যাঁ, স্যার, কি বলো? স্যার কোয়ান্টিটি বাড়লে মার্জিনাল এক্সটার্নাল কস্টটা কেন বাড়ে? হ্যাঁ, হলো 100টা ইট প্রডিউস করে তুমি যে পরিমাণে এক্সটার্নাল কস্ট জেনারেট করছো, 101 নাম্বার ইটটা প্রডিউস করতে কি তার চেয়ে তো তোমার আর একটু বেশি পলিউশন ক্রিয়েট হবে না? হ্যাঁ। যত বেশি ইট প্রডিউস করবা মার্জিনাল এক্সটার্নাল কস্টও এরকম বাড়বে না জি স্যার। কস্টের মতো? এই জন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। এটার জন্য। ওকে, নাও এখন ধরো প্রাইভেট ফার্ম, হ্যাঁ, প্রাইভেট ফার্ম, দে আর নট কনসিডারিং এনি এক্সটার্নাল কস্ট অর দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য সোসাইটি। একটা ব্রিক ফিল্ড, আশুলিয়ার ব্রিক ফিল্ড, এটা কাকে জিজ্ঞেস করব? জিনাথা, জিনাথা না ফারিহা, ফারিহা, অনেকক্ষণ ফারিহার সঙ্গে কথাবার্তা হয়নি, সরি স্টুডেন্ট, আমি অনেক সময় ইয়ে করব। ফারিহা, জি স্যার। একটা প্রাইভেট ব্রিক ফিল্ড, ইটের ভাটা, আশুলিয়ার, দে তারা তো এক্সটার্নাল কস্ট কি বোঝেই না, তাদের কোনো ধারণাই নাই। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট সোসাইটি, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট পলিউশন। at where they will produce, which point they will produce? বলো স্যার যে এমইসি যেখানে না, বলবো। তুমি তুমি পড়ো, মানে at which point, or আরেকটু ক্লু দিয়ে দিই, ওটা হলে তো পেরেই যাবা। হ্যাঁ, at which quantity they will produce? স্যার Q1 এর আর একটু রাইটে Q2 যদি ধরি, কারণ ওরা তো নিজের কস্ট চাচ্ছে না, তো এক্সটার্নাল কস্ট হলে তো ওদের সমস্যা নেই। হুম, এটা প্রডিউস বা আরেকটু যে হোয়ার দ্য কোয়ান্টিটি উইল বি সোল্ড ইন মার্কেট, হ্যাঁ, মানে হুইচ কোয়ান্টিটি, যদি ইফ ইউ ডোন্ট কনসিডার দ্য এক্সটার্নাল কস্ট এট অল in a market, which quantity of brick will be produced and consumed? Which quantity of brick will be produced and consumed? ও স্যার যেগুলি অলরেডি দেওয়া আছে ওখান থেকে। হ্যাঁ, তুমি গ্রাফ দেখো আর আমার কোশ্চেনটা আবার বোঝার চেষ্টা করো। আচ্ছা স্যার, এখনই আরেকবার কোশ্চেনটা বলবো? না স্যার। আচ্ছা, সবার জন্য বলি, সবাই চিন্তা করুক। সেটা হচ্ছে, ইফ no one counts the external cost, হ্যাঁ, at what quantity the bricks will be produced and consumed in a market?
উইদাউট কনসিডারিং দ্য এক্সটার্নাল কস্ট। কোথায়? Sir, Q1 হবে না? ভেরি গুড, ভেরি গুড। ডু ইউ এগ্রি? ফারিহা বলল Q1 এ। সবাই আমরা কোনো এক্সটার্নাল কস্ট কাউন্ট করতেছি না। তাহলে কোথায় মার্কেটে কোথায় কাউন্ট হয়? হলো যেখানে ডিমান্ড সাপ্লাই কার্ভ ক্রস আউট করে সেখানে মার্কেটে ট্রেড হয় না, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ট্রেড হয় না সাইরা? জি স্যার। হ্যাঁ, ডিমান্ড সাপ্লাই কার্ভ, ডি কার্ভ আর এস কার্ভ, যেখানে শুধু মার্জিনাল প্রাইভেট কস্ট আমরা কাউন্ট করতেছি, হ্যাঁ, আর মার্জিনাল প্রাইভেট বেনিফিট কাউন্ট করতেছি, এমপিসি কেউ টু এমপিবি। হ্যাঁ, ডিমান্ড সাপ্লাই কার্ভ যেখানে ক্রস আউট, মাইক্রো ইকোনমিক্সে শেখায়নি, সেখানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ট্রেড হবে Q1। ওকে কি সাইরা? জি স্যার। হ্যাঁ, ডিমান্ড সাপ্লাই কার্ভ যেখানে ক্রস আউট করবে সেখানে, হ্যাঁ, ক্রস আউট করবে সেখানে P1 প্রাইস হবে P1 আর Q1, হ্যাঁ, Q1 কোয়ান্টিটিতে তারা প্রডিউস করবে, মার্কেটে ট্রেড হবে। এবার জিনাথা, জিনাথা কই? জিনাথা কোথায়? শুনতে পাও না জিনাথা? শোনা যায়? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জিনাথা বলো। Considering the external cost, we're taking into account external cost, optimum social output level কোথায় হবে? মানে প্রোডাকশন এন্ড কনজাম্পশন কোথায় হবে, কোন পয়েন্টে হবে? কনসিডারিং দ্য এক্সটার্নাল কস্ট। এবার আমরা এক্সটার্নাল কস্ট কাউন্ট করলাম যে এই ইটগুলো তো পলিউশনও করে, ওদের তো, হ্যাঁ, কোথায়? কিউতে। কিউতে, ভেরি গুড, কিউতে। কেন হলো? তখন আমরা, হ্যাঁ, এক্সটার্নাল কস্টও কাউন্ট করলাম, এমএসসি কার্ভ, মার্জিনাল সোশ্যাল কস্ট কার্ভ, হ্যাঁ, ওখানে করলাম। আমরা যদি এক্সটার্নাল কস্ট কাউন্ট করি, সাপ্লাই কার্ভ একটু লেফটের মানে উপরের দিকে পিভট, লেফটে পিভট করবে না? কে? জেনাথা স্যার, লেফটে পিভট করে গেল। তুমি তো রাইট বলছো। যখনই এক্সটার্নাল কস্ট আমরা কাউন্ট করলাম, মার্জিনাল সোশ্যাল কস্ট ইজ গ্রেটার দেন, হ্যাঁ, মার্জিনাল প্রাইভেট কস্ট, তাই না? মার্জিনাল সোশ্যাল কস্ট ইজ গ্রেটার দেন মার্জিনাল প্রাইভেট কস্ট কখন হবে? যখন এক্সটার্নাল কস্ট আছে, মার্জিনাল এক্সটার্নাল কস্ট আছে, তাই না জিনাথা? জি। এই জন্য দেখা গেল নতুন সাপ্লাই কার্ভ হলো এমএসসি কার্ভটা। হ্যাঁ, যখন এক্সটার্নাল কস্ট আমরা কাউন্ট করলাম, সাপ্লাই কার্ভ আস্তে লেফটে হলো শিফট বা পিভট করে গেল। আমি এটা শেখাইছি, কস্ট বাড়লে সাপ্লাই কার্ভ লেফটে শিফট করবে। এখানে শিফট করে নাই, পিভট করতেছে, কারণ জিরো প্রোডাকশন, কোনো ওখানে মার্জিনাল এক্সটার্নাল কস্ট নাই। করে নতুন ক্রসিং পয়েন্ট হচ্ছে এক্স, ডিমান্ড কার্ভ একই রকম আছে, নতুন ক্রসিং পয়েন্ট হচ্ছে এক্স, ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, তখন এক্সটার্নাল কস্ট হলে সেটা তো মনে করো না জিনাথা, এক্সটার্নাল কস্ট যদি তাদেরকে দেওয়া হয় ইন ফর্ম অফ, হ্যাঁ, এক্সটার্নাল কস্ট তাদের উপর চাপায় দিল, এই যত বেশি ইট প্রডিউস করবা তত বেশি কার্বন ট্যাক্স দিবা, হ্যাঁ, তো তোমরা বেশি পলিউট করো, গভর্নমেন্ট কার্বন ট্যাক্স বসায় দিল। হ্যাঁ, তখন কি ওরা আমাদের উপর চাপায় দিবে না? হ্যাঁ, ব্রিক ফিল্ড গুলো ইটের দাম কি একটু বাড়ায় দিবে না? দিল 10 টাকা থেকে 15 টাকা করে দিল ইটের দাম। যখনই ইটের দাম 15 টাকা করে দিল, পি মানে 15 টাকা আর P1 মানে 10 টাকা, হ্যাঁ, করে গেল, তখনই কি প্রোডাকশনও কমে যাবে, কিউতে চলে আসবে, আবার কনজাম্পশনও, যেহেতু প্রাইস বাড়ছে ডিমান্ড কমে যাবে, কনজাম্পশনও কিউতে চলে আসবে। ডোন্ট ইউ থিঙ্ক কিউ শুড বি অপটিমাম সোশ্যাল আউটপুট? জি স্যার। সাইরা, এই টার্মটা বুঝতে পারছো? অপটিমাম সোশ্যাল আউটপুট আমি বলতেছি। জি স্যার, মোটামুটি বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে, আবার শুনবা, বুঝবা, এগুলো তো কষ্ট হবেই, চিন্তা করো না। তাহলে এক্স পয়েন্ট আর কিউ পয়েন্ট উইল বি দ্য অপটিমাম সোশ্যাল আউটপুট। এখানেই
কনসিডারিং এক্সটার্নাল কস্ট, একটা ইটের প্রাইস এই জায়গায় পিতেই হওয়া উচিত, হ্যাঁ, আর কোয়ান্টিটি সাপ্লাই অ্যান্ড কোয়ান্টিটি প্রডিউস অ্যান্ড কনজামশন ইটের কিউ পয়েন্টেই হওয়া উচিত, হ্যাঁ, কনসিডারিং এক্সটার্নাল কস্ট, কারণ তারা পলিউট করতেছে, এনভায়রনমেন্ট পলিউট করতেছে, দে শুড পে দ্য প্রাইস, ব্রিকফিল্ডগুলা, হ্যাঁ, দে শুড পে দ্য প্রাইস অফ মাই ইনহেলার ইন সাম ইনডিরেক্টলি, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি। গভর্নমেন্ট তাদের কাছে ট্যাক্স বসায়, সেটাতে আমাকে বলে এই যাদের হলো অ্যাজমার রোগী আছে তারা সাবসিডাইজ প্রাইসে ইনহেলার পাবে। হ্যাঁ, একটা ইনহেলারের দাম কত কিনছিলাম, 150 টাকা না 800 টাকা, এখন 200 টাকা পাবো। যাই হোক, ওগুলো পরে বুঝাবো। তো এরকম, তাহলে এতটুকু এগ্রি করো সাইরা তুমি, অপটিমাম সোশ্যাল আউটপুট হবে কিউ পয়েন্টে হওয়া উচিত ইটের। জি স্যার। কিন্তু if we are not considering external cost, হ্যাঁ, তখন সোশ্যাল মানে ডিমান্ড অ্যান্ড সাব প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন কতটুক হবে? সাইরা, আমরা এক্সটার্নাল কস্ট যদি কাউন্ট না করি তাহলে ব্রিকফিল্ড গুলো কোন পয়েন্টে প্রডিউস করবে আর আমরা কোন পয়েন্টে হলো কনজিউম করব ইট? সরি, আমি বুঝতেই পারতেছি তোমাদের ব্রেন টায়ার্ড হয়ে গেছে, ইউ ক্যান্ট টেক ইট এনিমোর। আমরাও একদম শেষ পর্যায়ে চলে আসছি, হ্যাঁ, আর পেইন দিব না, ঠিক আছে? একটু চেষ্টা করো। স্যার এটাতে একটু কনফিউজড লাগতেছে। আচ্ছা, আমি বলি সাইরা, কিউ 1 পয়েন্টে না, ওই যে আগে যখন আমরা এক্সটার্নাল কস্টকে কাউন্ট করব তখন কিউ পয়েন্টে প্রডিউস হওয়ার কথা ছিল। যদি আমরা এক্সটার্নাল কস্ট কনসিডার না করি, শুধু প্রাইভেট কস্ট কনসিডার করতেছি, তখন কি কিউ 1 পয়েন্টে প্রডিউস করবে না ইটের ভাটাগুলো? আমরাও কিউ 1 পয়েন্টে কনজিউম করব না? বলো সাইরা। জি হ্যাঁ, জি যেটা আমি রাইফকে আগে ফারিহাকে জিজ্ঞেস করলাম, ফারিহা বলতে পারলো এইটা। হ্যাঁ, এবার আমরা কনক্লুশনে চলে আসতেছি। হ্যাঁ, তাহলে আমাদের সোশ্যাল অপটিমাম আউটপুট হওয়ার কথা ছিল কনসিডারিং মার্জিনাল সোশ্যাল কস্ট, মার্জিনাল এক্সটার্নাল কস্ট, হ্যাঁ, কিউ পয়েন্টে। কিন্তু আমরা ওইটা না করে, হ্যাঁ, আমরা মার্জিনাল এক্সটার্নাল কস্ট যদি কনসিডার না করি, হ্যাঁ, ফার্মগুলো কিউ 1 পয়েন্টে প্রডিউস করতেছে। হ্যাঁ, এর কারণে বেশি পলিউশন হয়ে সোসাইটির ক্ষতি হলো না, লস হলো না সাইরা? জি স্যার। ওভার প্রোডাকশন হলো না, যেটা অপটিমাম প্রোডাকশন হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু এটা ওভার প্রোডাকশন হয়ে গেল না? জি স্যার। এই কারণে এইবার শোনো, এই যে পয়েন্টটা এক্স ওয়াই জেড শেডেড এরিয়াটা দেখতেছো, জি স্যার। এইটাই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্যাট লস। হ্যাঁ, এই যে পলিউশনের জন্য যে সোসাইটির ক্ষতি হচ্ছে, হ্যাঁ, ক্ষতি হচ্ছে সোসাইটির, হ্যাঁ, যে এই পরিমাণ হতো না, হ্যাঁ, এটাই হচ্ছে ডেড ওয়েট। এটাকে ইকোনমিক্সের টার্মে বলা হয় ডেড ওয়েট ওয়েলফেয়ার লস। মনে থাকবে? জি স্যার। এটা আমরা কিভাবে পাই? হ্যাঁ, এই যে যতটুক অপটিমাম প্রোডাকশন, অপটিমাম সোশ্যাল আউটপুটের চাইতে বেশি যে কনজাম্পশনটা হবে, এটা যে ডান দিকে থাকবে, হ্যাঁ, ওভার প্রোডাকশন যেটুক হবে, এই যে, হ্যাঁ, এই হলো অপটিমাম যে এক্স পয়েন্টটাতে হওয়া উচিত ছিল, না হয়ে এইখানে হচ্ছে কিউ 1। এটা তোমরা আরো শিখবা যখন আমি এই গ্রাফগুলো এঁকে প্র্যাকটিস করাবো, তখন শিখবা তোমরা এই ট্রায়াঙ্গেলটাই কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সোশ্যাল লস্ট, হ্যাঁ, ডেড ওয়েট ওয়েলফেয়ার লস। হ্যাঁ, এটা হচ্ছে মার্কেট ফেলিওর। হ্যাঁ, এক্সটার্নাল কস্ট, এটা যদি গভর্নমেন্ট টেক কেয়ার না করে তাহলে এই কাজ করে এই ডেড ওয়েট ওয়েলফেয়ার লস হবে। বুঝতে পেরেছো ডেড ওয়েট ওয়েলফেয়ার লসটা কি সাইরা? জি স্যার। হ্যাঁ, এইটুক অংশ ডেড ওয়েট ওয়েলফেয়ার লস এটা বলা হয়। এটাই এটুর কনসেপ্ট, যেটা ও লেভেলে পড়ানো হয়নি, এএস এ পড়া হয়নি। এই প্রথম এই টার্মটা তোমরা শিখলা, ডেড ওয়েট ওয়েলফেয়ার লস। হ্যাঁ,
ঠিক আছে, এটা ওভার প্রোডাকশন, এবং এটাই হবে যেহেতু এটার নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি। হ্যাঁ, আর এটাই হচ্ছে নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি। হ্যাঁ, নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি। যদি Q1 পয়েন্টে ফার্মগুলো প্রডিউস করে, তাহলে এই ডেড ওয়েট ওয়েলফেয়ার লস পরিমাণ সমান, হ্যাঁ, নেগেটিভ প্রোডাকশন এক্সটার্নালিটি তারা ক্রিয়েট করবে। ঠিক আছে, এটার এক্সটার্নাল কস্ট আছে। ওকে, এইটুক আমরা এইসব সব শিখলাম। এখন দেখো তোমাদের বইয়ে ব্যাপারটা কিভাবে লেখা আছে। হুম হ্যাঁ, কোথায় কোথায়, ও আমি এটা ইয়ে করে ফেলছি। কত নম্বর পেজ এটা? 330, 348। এবার সাইরা, সাইরা জি স্যার। ফিগার 33.5 এখান থেকে পড়ো। Figure 33.5 shows how negative externalities of production cause market failure. There is a misallocation of resources. The marginal external costs are shown by the curve MEC and increases as output increases. The marginal social cost shown by MSE are the marginal private costs, MPC, plus marginal external costs. MPC is the firm supply curve. There are এখানে no একটু ইয়ে করো। এই যে আমি হাইলাইট করতেছি দেখো। হ্যাঁ, কি ব্যাপার, হাইলাইট করতে পারতেছি না কেন? হ্যাঁ, এই যে হাইলাইট। হ্যাঁ, এই যে মার্জিনাল এমপিসি ইজ ফার্ম সাপ্লাই কার্ভ, দেখতেছো এই লাইনটা, এই সেন্টেন্সটা? জি স্যার। বইয়ে এইটুকুই লেখা আছে। তোমার কি মনে হয় না সায়রা বইয়ে এক্সপ্লেইন করা উচিত ছিল হোয়াই এমপিসি ইকুয়াল টু ফার্ম সাপ্লাই কার্ভ? কে? জি স্যার। হ্যাঁ, নাহলে স্টুডেন্টরা কিভাবে বুঝবে? সবার মনে কোশ্চেন আসবে, তাই না? এমপিসি ইকুয়ালস টু ফার্ম সাপ্লাই কার্ভ। হ্যাঁ, বই এক্সপ্লেন করে নাই। এটাই হচ্ছে বুক আর টিচারের ভিতর পার্থক্য। হ্যাঁ, এই জন্যই স্টুডেন্টস নিজ টিচার। হ্যাঁ, খালি বই পড়ে কেউ পরীক্ষা দিতে পারবে না। এটুতে তোমার কি মনে হয় এটা পসিবল টিচার ছাড়া? সাপ্লাই হলো সাইরা, কি বুঝতেছো? না স্যার। It's not possible even for a very meritorious student. এই জন্যই হলো এডুকেশনে সবসময় মনে রাখবা টিচার ইজ দ্য মেইন রিসোর্স। যতই বই থাকুক, আমার অনেক বোকা স্টুডেন্টরা মনে করে তো সুলতান স্যারের নোট পেয়ে গেছি, ওনার কাছে আর পড়ার কি দরকার। বোকারা বোঝে না, হ্যাঁ, যে সুলতান স্যারের নোট তার লেকচার ছাড়া ইউজ করা কঠিন। ওনার লেকচার বুঝায় দেওয়া, মাথায় এই কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া, এটাই হচ্ছে আসল। আর আমরা যাতে ওগুলো ভুলে না যাই, এই জন্য উনি নোট প্রোভাইড করে। যাই হোক, ক্যারি অন, দেয়ার ইজ নো কনজাম্পশন। There are no consumption externalities, so the demand curve T for the firm's products is downward sloping. The marginal social benefit is the same as the marginal private benefit, and therefore equal to D. The socially optimum output Q is where MSB equals MSC. The actual output Q1 that is produced is where MPC equals MPB. This means that output is above the optimum level. This overproduction results in too much toxic waste being emitted by the factory. The triangular area XYZ is called the deadweight welfare loss due to this overproduction. এখন কি আরেকটু ক্লিয়ার হলো পড়ে? জি স্যার। অডিটরি লার্নার আমি লেকচার ইয়া করে দিলাম, তারপর এখন পড়ে তোমরা ওই কার্ভটা পুরো বুঝলা। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? সবাই এখন বুঝতে পেরেছ? এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা ধরে আমি কি বুঝালাম এইটুক এই বইয়ের এখানে আছে। হ্যাঁ, ইজ দেয়ার এনি কনফিউশন? বলো আমাকে, অনেস্টলি বলো। আমি জানি এটা খুব টাফ, কি করব, কারণ এগুলো হচ্ছে বেসিক ফাউন্ডেশন। এগুলো যদি এখন এভাবে না বুঝাই, পরবর্তীতে আরো বুঝবা না, কনফিউজ হয়ে যাবা।
সো ফর অ্যানালাইজিং ওয়ান গ্রাফ আই এম টেকিং 1.5 hour নিয়ারলি। কিন্তু এই যে বুঝলা, এর পরেরগুলো ইজি হয়ে যাবে, এর পরেরগুলো এত এমনি দেখলেই বুঝবা। জিনাথা, এনি কোশ্চেন কোয়েরি? না স্যার, জাস্ট আবার রিভিউ করতে হবে হ্যাঁ, সিন্স পড়তে হবে। তাসান, কোশ্চেন কোয়েরি? No, sir. দাঁড়াও তো একটু রিসিভ করি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, শাইরা, শাইরা, জি স্যার। হ্যাঁ মোটামুটি ক্লিয়ার পর? জি স্যার। আচ্ছা, শাইরার কাছে একটা জিজ্ঞেস করি, তোমার অন্য সাবজেক্টগুলোর কোচিং শুরু হয়েছে? কোচিং করতেছো এটুর? জি স্যার, শুরু করছি শুধু ইংলিশটা বাদে। ও ইংলিশে রেজিস্ট্রেশন করার আচ্ছা, আগেই হচ্ছে যে এসব আর হচ্ছে। কি কি জানি সাবজেক্ট আছে তোমার? বিজনেস ইকোনমিক্স তো আমার কাছেই পড়ো, আর কি জানি একটা ল, স্যার ল আছে। ল। তাহলে এটুর ল কি এরকম কঠিন? জি স্যার, ল হচ্ছে খুবই, মানে যেমন ইকোনমিক্স অনেক ছবি আছে, হুম লতে হচ্ছে জাস্ট লেখা আর লেখা, আর বেশিরভাগই মেমোরাইজ করতে হয়, মেমোরাইজ করার পরে অ্যানালাইজ করতে হয়। হুম তো ওটা তো ডিফারেন্ট সাবজেক্ট। তো তোমার কি এটুর ইকোনমিক্স ওগুলোর চাইতে ওয়ে টু বেটার হার্ড মনে হচ্ছে? বলো অনেস্টলি। স্যার আমার মনে হয় ল আর ইকোনমিক্স মানে ডিফারেন্ট ভাবে হার্ড, কিন্তু হার্ড লেভেল সেম, কিন্তু ইকোনমিক্স বেশি এনজয়েবল লাগছে। ও, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, তার মানে আমি মোটামুটি সাকসেসফুল। হ্যাঁ ঠিক আছে, একসময় এক্সপার্ট হয়ে যাবা, ডোন্ট ওরি। তুমি তো নিজেই জানো তোমার ও লেভেলে ইকোনমিক্স ছিল না, তারপরেও তুমি কিভাবে এএসএ ঠিকঠাক করে নিতে পারলা। হ্যাঁ, আরো পারবা ইনশাল্লাহ। আর ওই যে বলছি, কেউ করবা না, হ্যাঁ, যে এটা কঠিন বলেই এক্সট্রা, ইউ আর এক্সট্রা অর্ডিনারি। তোমরা অনেক কিছু বুঝবা যেগুলো করবা না। হ্যাঁ, প্ল্যান, হ্যাঁ, ইট উইল গিভ ইউ অ্যান এজ। যে প্রফেশনে যাও, ইউনিভার্সিটিতে যে জিনিস পড়ো, ইকোনমিক্স হয়তো পড়লা না, যে সাবজেক্টই পড়ো, অবশ্যই ভবিষ্যতে প্রফেশনে যাবা, কর্পোরেট লেভেলে, দিস কনসেপ্টস উইল হেল্প ইউ মেক গুড ডিসিশনস। হ্যাঁ, ইট উইল গিভ ইউ অ্যান এজ অন ইউর ফেলো কলিগস। হ্যাঁ, তো বুঝবে যে ও তো দারুণ একটা জিনিস বললো, ও তো অনেক কিছু জানে এইসব ব্যাপারে। এটার জন্য ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট। ঠিক আছে, ওকে গাইজ, সরি ইফ আই গিভ ইউ পেইন। ঠিক আছে, আই হ্যাড নো চয়েস। হ্যাঁ, আমি অন্য টিচারের মতো গোজামিল দিয়ে পড়ায় যেতে পারতাম। জেনাথা, জেনাথা, জি স্যার। স্কলাস্টিকা তো খুলে যাবে সব, হোপফুলি আমরা এক্সপেক্ট করতেছি নেক্সট উইকেই খুলে যাবে ইনশাল্লাহ, বুঝছো, সব স্কুল। জি হ্যাঁ, তখন আমি তোমার কাছে কিন্তু ফিডব্যাক নিব, ক্লাসে এই জিনিসগুলো তোমার স্কলাস্টিকের টিচার কিভাবে পড়ায়, কিভাবে বুঝায়। ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, মনে রাখবা এবং আস্ক দেম কোশ্চেন। আর ক্লাসে তো সাধারণত আমি যেরকম তোমাদেরকে কোশ্চেন আস্ক করি, টিচারও আস্ক করবে, যে টিচারই হোক। হ্যাঁ, তোমরাও কোশ্চেন করবা স্যারকে। হ্যাঁ, তো তুমি মনে রেখো, তখন তো আমিও বুঝাই দিব। ক্লাসে শুরু করতে করতে তো ক্লাসে দেখবা তাড়াতাড়ি এমনি পড়াই দিচ্ছে, তখন জিজ্ঞাসা করবা, স্যার ক্যান ইউ এক্সপ্লেইন এই যে এই লাইনটা যেটা আমি হাইলাইট করে রাখলাম। হ্যাঁ, যে ওয়াই এমপিসি ইজ দ্য ফার্ম সাপ্লাই কার্ভ, মার্জিনাল প্রাইভেট কস্ট কেন ফার্মের সাপ্লাই কার্ভ হয়। ঠিক আছে, তখন সে কিভাবে এক্সপ্লেইন করে। ওকে, ওকে স্যার। ঠিক আছে, এটা করবা। আচ্ছা, তোমরা বুঝতে পারছো এখন ক্লিয়ার এমপিসি কেন সাপ্লাই কার্ভ হয়?